সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার আবু সাইদ, হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিএসএমএস কোর্সের অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজির আরেকটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি অবস্টেটিক্সের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্বাভাবিক প্রসবের পর পরবর্তী বিভিন্ন বিষয়ের ধারণা ও তার যত্ন। সেই সময়টিতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই সম্পর্কে মূলত আমি আজকে আলোচনা করব। স্বাভাবিক প্রসব বা ভার্জিনাল ডেলিভারির পর মায়ের শরীরে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে, যেগুলো অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই সম্পর্কে ধারণা না থাকার কারণে মায়েরা এই বিষয়গুলোকে অনেক সময় অস্বাভাবিক বা আনন্যাচারাল বিষয় হিসেবে ভেবে থাকেন এবং তারা একটা চিন্তার মধ্যে পড়ে যান। এই বিষয়টি যেন না ঘটে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আজকের এই আলোচনা। সাধারণত হুবু মায়েরা ডেলিভারির আগে বা ডেলিভারির সময়কার প্রস্তুতি নিয়ে এত ব্যতিব্যস্ত থাকেন, যার ফলে প্রসবের পরে যে নিজের শরীরের একটা যত্নের প্রয়োজন রয়েছে সেই সম্পর্কে তারা জানতে এবং তার প্রস্তুতি নিতে অনেক সময় ভুলে যান, যেটি মা এবং শিশুর জন্য দুইজনের জন্য অত্যন্ত ঝুঁকিকর এবং একটি খারাপ প্রভাব মা এবং শিশুর জন্য পড়তে পারে। স্বাভাবিক প্রসবের পর যে পরিবর্তনগুলো স্বাভাবিক সেই সব বিষয় নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। চলুন তাহলে আমরা সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে একে একে জেনে নেই, কী ধরনের পরিবর্তন এই সময়টিতে ঘটে এবং কী ধরনের পদক্ষেপ আমাদের এই সময়টিতে নিতে হবে। যেমন এর মধ্যে একটি আছে ভার্জিনাল ডিসচার্জ বা যোনিপথে রক্তস্রাব। অনেক সময় দেখা যায় যে ডেলিভারি হওয়ার পর অনেক দিন পর্যন্ত, সপ্তাহ বা তারও বেশি, মায়েদের ভার্জিনাল ডিসচার্জ হয়, অর্থাৎ যোনিপথে বিভিন্ন ধরনের পদার্থের সিক্রেশন ঘটে বা ব্লিডিং হতে পারে। ডেলিভারির পর সাধারণত মায়ের কয়েক সপ্তাহ ধরে পিরিয়ডের মতো রক্তপাত হতে পারে, ব্লিডিং হতে পারে। প্রথম দিকে ব্লিডিংয়ের পরিমাণ বেশি থাকলেও এটি আস্তে আস্তে সময়ের সাথে সাথে ব্লিডিংয়ের পরিমাণ কমে যেতে থাকে। শুরুতে রক্তপাতের সাথে ছোট রক্তের পিণ্ড বা ব্লাড ক্লটস বের হতে পারে। একে মূলত বলা হয় লোকিয়া রুব্রা। রক্তবর্ণের এই স্রাব প্রথম 4 থেকে 7 দিন স্থায়ী হতে পারে, অর্থাৎ ডেলিভারির পর এটি 4 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। যদি এই ডিসচার্জ এর চেয়ে বেশি দিন স্থায়ী হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে, কারণ সচরাচর সাধারণত এই ডিসচার্জটি 4 থেকে 7 দিন পর্যন্ত হয়ে থাকে। যদি তার বেশি এটি প্রলং করে, এটি স্থায়ী হয় বা পারসিস্ট করে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই ক্ষেত্রে অবহেলা করলে চলবে না। 7 দিনের মধ্যেই পরে সেটা চাকা চাকা না হয়ে পানির মতো হয়। প্রথম দিকে তো ক্লটস আকারে বের হতে থাকে, ব্লিডিং বা বিভিন্ন পদার্থের সিক্রেশনগুলো ক্লটস আকারে নির্গত হতে থাকে, কিন্তু এরপরে আস্তে আস্তে এটা পানির মতো হয়। এভাবে এই ডিসচার্জ আস্তে আস্তে গোলাপি বা হলদে থেকে সাদা বর্ণ ধারণ করে। সাধারণত এরকম ডিসচার্জ ডেলিভারির পর 40 দিন পর্যন্ত দেখা দিতে পারে। এই নর্মাল ডিসচার্জটা, অর্থাৎ ডিসচার্জের প্রথম দিকে তো সেটি ব্লাডের ডিসচার্জ হয়, ব্লিডিং হয়, এটি 4 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। তারপরে এটি তার ফরমেশন চেঞ্জ করে, তার রূপ চেঞ্জ করে এটি 40 দিন পর্যন্ত দেখা দিতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে আরও আগেই বন্ধ হতে পারে। এটি তার নিজস্ব কনস্টিটিউশনাল বা তার শরীরের বিভিন্ন বিষয়ের উপরই নির্ভর করে। এই ডিসচার্জ চলাকালীন সময়ে কারো যদি খুব বেশি ব্লিডিং বা বেশ বড় রক্তপিণ্ড বা আকারে অনেক বড় রক্তের ক্লটস বের হতে থাকে, ডিসচার্জে বাজে গন্ধ বা সেই টাইমটাতে যদি জ্বর থাকে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তিনি যে ধরনের পরামর্শ দেন, ইনস্ট্রাকশন দেন, সেই অনুযায়ী তাকে সেই পরামর্শগুলো মেনে চলতে হবে। এরপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভার্জিনাল সোরনেস বা যোনিপথে ক্ষত। ডেলিভারির পর প্রজনন অঙ্গগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন হয়। স্বাভাবিক প্রসবে অনেকের এপিসিওট্রমি লাগে। অনেক সময় প্রসব চলাকালীন সময়ে ডাক্তার মায়ের যৌনাঙ্গের কিছুটা জায়গা পেরিটোনিয়ামের বা যোনির শুরু থেকে পায়ুপথ পর্যন্ত টিস্যু কেটে দিতে পারেন, যেন যোনিপথ বড় হয়ে আসে এবং সহজেই বাচ্চা ডেলিভারি হতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় এপিসিওট্রমি। অনেক সময় দেখা যায় যে যোনিপথটা যদি ছোট থাকে তখন বাচ্চা ডেলিভারি হতে অনেক কষ্ট হয়, অনেক সময় বাচ্চা ডেলিভারি হয় না। তখন সেই সময়টাতে দেখা যায় যে ভার্জিনাল যে ওরিফিকটা আছে সেই ওরিফিকটা কিছুটা অংশ কেটে দিতে হয়। কেটে দিলে সেটি বড় হলে বাচ্চা সহজেই ডেলিভারি হয়। এটিকে মূলত মেডিকেল টার্মে বলা হয় এপিসিওট্রমি। আমাদের দেশে এটিকে অনেক জায়গাতেই আঞ্চলিকভাবে সাইড কাটা বলা হয়ে থাকে, যাকে সারতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে। অর্থাৎ এখানে একটি ক্ষত তৈরি হয়, স্বাভাবিকভাবে এখানে একটি সার্জারি হয়। এই সার্জারিটা সারতে কিছুদিন সময় লাগে।
এই সার্জারির ক্ষেত্রে সাধারণত কোনো ধরনের কোনো ঝামেলা তৈরি না হলে, শরীরের মধ্যে কোনো ধরনের কোনো ইনফেকশন না হলে সাধারণত 12 সপ্তাহ সময় লেগে যেতে পারে। সময়ের সাথে স্বাভাবিক প্রক্রিয়ায় ধীরে ধীরে এই ক্ষতগুলো সেরে ওঠার কথা। যদি কোনো কারণে ব্যথা বেড়ে যায় বা ইনফেকশনের সম্ভাবনা আছে বলে মনে হয়, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেলিভারির সময়টিতে যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো দেখা দেয়, এখানে কিছু প্রক্রিয়া আছে স্বাভাবিকভাবেই সেরে যায়। যদি স্বাভাবিকভাবে না সারে, এই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। লক্ষণ সাদৃশ্যে কিন্তু খুব সহজেই এই সমস্যাগুলো খুব নিরসন করা যায়। যেমন এপিসিওট্রমির ক্ষেত্রে যে ক্ষতটা তৈরি হয়, সেই ক্ষতটা সারার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে ঔষধ রয়েছে, অ্যাভেলেবল ঔষধ রয়েছে। অর্থাৎ পেশেন্টের ক্ষেত্রে সেই সময়টাতে কী ধরনের ঔষধ লাগবে সেটার উপরে ভিত্তি করে যদি ওষুধটা দেওয়া হয়, তাহলে কিন্তু দ্রুত তার ক্ষতটা সেরে যাবে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সেই ক্ষেত্রে ঘটবে না। অনেক সময় যোনিপথে হেমাটোমা কিংবা সহজ বাংলায় মাংসপেশির স্তরের মাঝে রক্ত জমাট বাঁধতে পারে, একে বালভাল হেমাটোমা বলা হয়। যদি এর কোনো ধরনের উপসর্গ দেখা দেয়, তবে অবশ্যই এই ক্ষেত্রেও কিন্তু মাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, মাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং চিকিৎসক যে ধরনের ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু ওনার চলতে হবে। এক্ষেত্রে যে সকল উপসর্গ দেখা দিতে পারে সেগুলো হচ্ছে যোনিপথের স্থানে ফুলে যাওয়া, অতিরিক্ত ব্যথা, এমনকি রোগিণী বসতেও পারে না এইরকম একটা কন্ডিশন তৈরি হবে, শরীরের মধ্যে জ্বর ইত্যাদি লক্ষণগুলো এই সময়টাতে এই বালবা হেমাটোমাতে দেখা দিতে পারে। প্রস্রাবের সমস্যা, অনেক সময় ডেলিভারির পর অনেক মায়েরই বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে যে তার প্রস্রাবে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এখানে কিছু হচ্ছে স্বাভাবিক, কিছু অস্বাভাবিক। প্রস্রাবে কী ধরনের সমস্যাগুলো হয়? অনেক সময় স্বাভাবিক প্রস্রাবের পর ব্লাডার এবং প্রস্রাবের রাস্তার আশেপাশের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটি সারতে কিছুটা সময় লাগে। অর্থাৎ ডেলিভারির সময়টাতে প্রস্রাবের রাস্তায়, ইউরেথ্রাতে ডেলিভারির সময়টাতে বিভিন্ন টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে প্রস্রাব করতে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। এর ফলে প্রস্রাবের সময় জ্বালাপোড়া, বিশেষ করে পেরিনিয়াম এরিয়ার কাটাছেঁড়া হলে সেলাইয়ের জায়গায় বেশ জ্বলতে পারে, বিভিন্ন ধরনের ব্যথার অনুভূতি হতে পারে। অনেকের আবার ঘন ঘন কিন্তু পরিমাণে অল্প প্রস্রাব হতে পারে। ডেলিভারির পর ক্ষতিগ্রস্ত টিস্যু পুরোপুরি না সারা পর্যন্ত এই সমস্যা থাকতে পারে। অনেকে আবার কাশি বা হাঁচি দিলে অথবা জোরে হাসলে সামান্য প্রস্রাবের ফোঁটা বের হয়ে আসতে পারে, অথবা জোরে হাসলে সামান্য প্রস্রাবের ফোঁটা বের হয়ে আসতে পারে। এগুলো হচ্ছে স্বাভাবিক কিছু ক্রাইটেরিয়া। সাধারণত সময়ের সাথে সাথে এই সমস্যাগুলো দূর হয়ে যায়। যদি দেখা যায় যে এই সমস্যাগুলো সময়ের সাথে সাথেও যাচ্ছে না, একটা নির্দিষ্ট টাইম পরেও এগুলো পারসিস্ট করছে, প্রলংড করছে, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই ক্ষেত্রে হেলা করলে হবে না, কারণ তখন এটি অন্যদিকে মন নেওয়ার একটা সম্ভাবনা থাকে। এটি যেন না ঘটে, তাই সেই সময়টাতে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তার যে ধরনের ইনস্ট্রাকশন দেন সেটি কিন্তু অবশ্যই পালন করতে হবে। তারপর যেটা ঘটে সেটা কনস্ট্রাকশন। ডেলিভারির পরও কয়েকদিন জরায়ুর কনস্ট্রাকশন চলতে পারে, অর্থাৎ জরায়ু একটা অবস্থার মধ্যে শুরুর দিকে যখন সে প্রেগনেন্ট অবস্থায় যায়নি, স্বাভাবিক অবস্থায় জরায়ুর একটা কন্ডিশন থাকে, একটা আকার থাকে, একটা আকৃতি থাকে। যখন সে প্রেগনেন্ট হয় তখন কিন্তু জরায়ু আস্তে আস্তে বড় হতে থাকে, জরায়ু তার আকৃতি পরিবর্তন করতে থাকে। আবার যখন ডেলিভারি হয়ে যায়, জরায়ু তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে জরায়ুতে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন পুনর্নির্মাণ ঘটে। এই ক্ষেত্রেও দেখা যায় যে কিছু উপসর্গ শরীরের মধ্যে দেখা দিতে পারে। এটি অত্যন্ত স্বাভাবিক এবং শরীরবৃত্তীয় একটি প্রক্রিয়া। অতিরিক্ত রক্তপাত কমাতে ও জরায়ুর আগের অবস্থানে ফিরে যেতে এই কনস্ট্রাকশনের প্রয়োজন হয়। এটা অনেকটা পিরিয়ডের সময় অনেকের যেরকম তলপেটে ব্যথা হয় সেরকম ব্যথা অনুভব করতে পারে অনেকেই, যখন এই জরায়ুর বা ইউটেরাসের কনস্ট্রাকশনটা চলতে থাকে। এই কনস্ট্রাকশন ডেলিভারির সময়কার মতো এত তীব্র নাও হতে পারে। এই ক্ষেত্রে সবসময় যে কনস্ট্রাকশনের সময় তীব্র ব্যথা বা অন্য ধরনের অন্য উপসর্গগুলো দেখা দিবে, সেটি কিন্তু ব্লিডিংয়ের পরিমাণ বাড়তি থাকবে বা বেড়ে যাবে, এগুলো নাও থাকতে পারে, নাও হতে পারে। মা এটা অনুভব করতে অনেক সময় দেখা যায় যে এটা ওইভাবে অনুভব নাও করতে পারেন, এটার ইন্টেন্সিটি বা তীব্রতা অতটা নাও হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে তীব্রতা বেশি থাকে। যদি জরায়ুর মধ্যে কোনো কিছু অপ্রীতিকর কিছু থেকে যায়, তখন সেগুলো ডিসচার্জ হওয়ার জন্য, বের হওয়ার জন্য তখন জরায়ু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, চাপ প্রয়োগ হয়, তখন ব্যথা অনুভব বা অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। ডেলিভারির পর আস্তে আস্তে এটা কমে আসার কথা। যখন কনস্ট্রাকশন হচ্ছে তখন বিভিন্ন ধরনের সমস্যাগুলো কমে আসার কথা। তবে এর সাথে যদি জ্বর থাকে, তলপেটে অসহনীয় মাত্রায় ব্যথা থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে যদি কোনো ধরনের অস্বাভাবিকতা সেই ক্ষেত্রগুলোতে দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখানে যে বিষয়গুলো ঘটছে সবই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ জরায়ুর যে কনস্ট্রাকশন, জরায়ু
স্বাভাবিকভাবেই তার পূর্বে যে অবস্থাটা ছিল, প্রেগনেন্সির আগে যে অবস্থায় ছিল, প্রেগনেন্সি থাকা অবস্থায় সে তার আকৃতি পরিবর্তন করেছে। তারপরে কি হয়েছে, যখন ডেলিভারি হয়ে গেছে জরায়ু কিন্তু স্বাভাবিকভাবে তার সেই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটি প্রক্রিয়া তার মধ্যে চলতে থাকে। এই সময় এই প্রক্রিয়াটা চলাকালীন সময়ে শরীরের মধ্যে কিছু ধরনের অনুভূতি দেখা দেয়, ব্যথা বেদনা, বিভিন্ন ধরনের অনুভূতি, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। এই উপসর্গগুলো সহনীয় মাত্রায় থাকার কথা। যদি এই ক্ষেত্রে অসহনীয় মাত্রা বা অস্বাভাবিক কিছু দেখা দেয়, পরিলক্ষিত হয়, তখনও কিন্তু আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারপর যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে হ্যামারয়েড। নর্মাল ডেলিভারির পরপর মলত্যাগ করার সময় বেশ ব্যথা অনুভব হতে পারে, বিশেষ করে এপিসিওট্রমি হলে আরও বেশি ব্যথা থাকে। স্বাভাবিক প্রসবের পুশ করার স্টেজে নিচের দিকে প্রচণ্ড চাপ পড়ে বলে অনেকের হ্যামারয়েড ফর্ম করে। আমাদের দেশে যেটা পাইলস নামে পরিচিত, সামান্য কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এই সমস্যাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। হ্যামারয়েডে ক্ষত সৃষ্টি হলে রক্তপাত হতে পারে। এছাড়া অনেকের জরায়ুর দেয়াল দুর্বল হয়ে পড়ে, যার ফলে সেখান থেকেও রক্তপাত হতে পারে। এতে এই সময় বাথরুম চেপে রাখা অনেকের পক্ষে সম্ভব হয় না। দেখা যায় যে প্রস্রাব হলেই তার প্রস্রাব করতে হবে, তা না হলে সে প্রস্রাব আটকে রাখতে পারে না, তার ব্যথা বেদনা শুরু হয়, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়, কষ্ট হয়। এছাড়াও যে বিষয়গুলো ঘটে সেটি হচ্ছে স্তনের ক্ষত ও লিকেজ। গোটা প্রেগনেন্সিতে স্তনের পরিবর্তন ঘটে। যখন মহিলা প্রেগনেন্ট হয় তখন থেকেই তা মূলত তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটতে থাকে। এর মধ্যে স্তনের পরিবর্তনটা কিন্তু ঘটে। স্তনের আকার বড় হয়, দৃঢ় ও ভারী হয়। ডেলিভারির পর দুধের ফ্লো বাড়লে অতিরিক্ত দুধের চাপে স্তনে ব্যথা হতে পারে। অর্থাৎ ডেলিভারির পর দেখা যায় যে মায়ের ব্রেস্টে যদি অতিরিক্ত দুধ জমা হয় তখন কিন্তু একটা চাপ সৃষ্টি হয়, তখন ব্যথা হতে পারে। এটিও একটি স্বাভাবিক প্রক্রিয়া, কারণ মায়ের ব্রেস্টে দুধ বেড়ে যাওয়ার কারণে তখন একটি চাপের অনুভব হবে, এটাই স্বাভাবিক। যদি দেখা যায় যে বাচ্চা সেই দুধ খেয়ে কমিয়ে ফেলেছে তখন কিন্তু চাপটা প্রশমিত হয়ে যায়। ওভারফ্লোর কারণে প্রয়োজনে অতিরিক্ত দুধের কারণে যে ব্যথা তাকে এনগোর্সমেন্ট বলে। অনেক সময় দুধ লিক করে নিজে থেকে গড়িয়ে পড়তে থাকে। অর্থাৎ দেখা যায় যে ওইখানে অনেক দুধের একটি চাপ সৃষ্টি হওয়ার কারণে, অতিরিক্ত দুধ জমা হওয়ার কারণে একটি চাপ সৃষ্টি হয়ে দুধ লিক হয়ে গড়িয়ে পড়তে থাকে। এছাড়া বাচ্চাকে ঠিকমতো দুধ খাওয়ানোর শেখাতে সময় লাগে। দেখা যায় যে অনেক সময় বাচ্চা হওয়ার পরেই তো আর বাচ্চা দুধ খেতে পারে না, অনেক সময় দুধ খাওয়ার প্রসেসটা তাকে কয়েকদিনের মধ্যে শেখাতে হয়। এই টাইমটাতে দেখা যায় যে বাচ্চা দুধ না খাওয়ার কারণে মায়ের বুকে দুধ বেশি পরিমাণে জমতে থাকে। তখন কি হয়, একটি চাপ সৃষ্টি হয়। চাপ সৃষ্টি হলে দুধ অনেক সময় একা একাই গড়িয়ে পড়তে পারে। এটি যখন বাচ্চা আস্তে আস্তে দুধ খাওয়া শিখে যায় তখন কিন্তু দুধ গড়িয়ে পড়াটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রটিতে কি করতে হবে, এই ক্ষেত্রটিতে মূলত যে সমাধানটা রয়েছে সেটা হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়ানো শেখাতে হবে। বারবার তাকে চেষ্টা করাতে হবে সে যেন সেই দুধটি খেতে পারে। এই ক্ষেত্রে যদি ব্রেস্টে এই অতিরিক্ত দুধ জমা হওয়ার কারণে বা কোনো কারণে ব্রেস্টের মধ্যে ব্যথা বেদনা শুরু হয় তখন কিন্তু ন্যাচারাল যে প্রক্রিয়াগুলো আছে, ন্যাচারালি সেখানে গরম সেক দেওয়া বা আইস প্যাক দিয়ে যদি উপশম দেওয়া সম্ভব হয় এই ক্ষেত্রগুলোতে, এই চেষ্টা কিন্তু সেই ক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু তারপরেও যদি এটি পারসিস্ট করে, প্রলং করে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রেগনেন্সির এই পরের সময়টাতে মুড সুইং বা মেজাজের উঠানামা হতে পারে। প্রেগনেন্সিতে অনেকেরই খুব মুড সুইং হয়, যেটা সাধারণত হরমোনগত ভারসাম্যহীনতা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে। ডেলিভারির পর তা রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। নতুন মায়েদের মন খারাপ থাকা বা ডিপ্রেশন, যা সাধারণত 2-1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু দীর্ঘমেয়াদী থাকলে তা পোস্টপার্টাম সাইকোসিসে পরিণত হতে পারে। আমরা অনেক সময় শুধু শরীরের পরিচর্যা করি, কিন্তু মন এবং শরীর দুইটা খুব গভীরভাবে একটা আরেকটার সাথে সম্পৃক্ত। একটার সমস্যায় আরেকটি প্রভাবিত হয়। অনেক সময় মানুষের মন মেজাজ খারাপ থাকলে শরীর অসুস্থ হয়ে যায়, শরীর খারাপ লাগে, শরীর খারাপ থাকলে মন মেজাজ খিটখিটে হয়ে যায়। একটা আরেকটার সাথে অত্যন্ত খুব গভীরভাবে ডিপলি কানেক্টেড। এই ক্ষেত্রে শুধু আমাদের প্রেগনেন্সির পূর্বে, প্রেগনেন্সির সময়টাতে এবং প্রেগনেন্সির পরে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মায়েরা শুধু শরীর নিয়ে ব্যস্ত থাকে, শরীরের পরিচর্যায় করেন। এই ক্ষেত্রে মায়ের শরীরের পরিচর্যার পাশাপাশি মায়ের মনের ক্ষেত্রেও কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা, সেটাকে কিভাবে সমাধান করা যায়, এই বিষয়গুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ মন মেজাজ ভালো না থাকলে মায়ের শরীর ভালো থাকবে না। শরীর ভালো না থাকলে দেখা যায় যে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিবে এবং এগুলো সন্তানের ক্ষেত্রেও, তখন ওই নব্য সন্তানের ক্ষেত্রেও
একটি খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে। এই বিষয়টি যেন না ঘটে সেই ক্ষেত্রে শুধু শরীর নয়, মনেরও পরিচর্যা করতে হবে সুস্থ থাকার জন্য। অনেক সময় দেখা যায় যে ডেলিভারির পরপরই মায়ের শরীরে একটা নির্দিষ্ট ওজন যা বাচ্চা ও ইউটেরাসের ফ্লুইডের থাকে তা কমে যায়। এছাড়া বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে থাকলে মাসখানেকের মধ্যে আরও বেশ কিছু ওজন কমে আসে। যদিও পেটের বাড়তি ফ্যাটের কারণে ডেলিভারির মাসখানেক পরও মাকে দেখতে গর্ভবতী মনে হতে পারে। তবে বাচ্চাকে বুকের দুধ খাওয়ালেই এই সময় কঠোর ডায়েট না করাই ভালো, কারণ এই সময়টাতে যদি ওজন কমানোর জন্য বা ওজনকে স্থির রাখার জন্য ডায়েট কন্ট্রোল করতে থাকেন তখন কিন্তু মা একটি স্বাস্থ্যকর ঝুঁকির মধ্যে পড়ে যাবেন, সন্তানও ওই ক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যাবেন, কারণ ওই সময়টাতে শরীরের মধ্যে বাচ্চার জন্য খাদ্য তৈরি হচ্ছে, দুধ তৈরি হচ্ছে। যদি মা ডায়েট কন্ট্রোল করেন বা তার স্বাস্থ্যকে একটি নির্দিষ্ট রেঞ্জে রাখার জন্য তিনি ডায়েট কন্ট্রোল করতে থাকেন তাহলে কিন্তু এই বাচ্চা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং মায়েরও স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়টাতে ওইভাবে ডায়েট কন্ট্রোল না করে যে পরিমাণ খাওয়ার প্রয়োজন বরং তার চেয়ে একটু বেশি পরিমাণে খেতে হবে, কারণ ওই সময়টাতে শুধু মা নয়, বাচ্চার জন্যও তার সাপ্লাই দিতে হচ্ছে, তার পুষ্টির সাপ্লাই দিতে হচ্ছে দুধের মাধ্যমে। এই ক্ষেত্রে মায়ের শরীর থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদার্থ সিক্রেট হচ্ছে। যদি এই সময় মা খাদ্যে একটু হেলাফেলা করেন তাহলে কিন্তু মা সহ বাচ্চা দুইজনেই কিন্তু একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। চুল ও ত্বকের পরিবর্তন। এই সময়টিতে প্রেগনেন্সিতে সচরাচর চুল পড়া কমে যায়। যখন প্রেগনেন্সি দেখা দেয়, এর আগে যদি কারো চুল পড়ার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই প্রেগনেন্সির সময়টাতে চুল পড়া কমে যায়। অনেকের স্কিনে সমস্যা থাকলেও সেটিও আস্তে আস্তে কমে যায় যখন সে প্রেগনেন্ট হয়। কিন্তু ডেলিভারির পর চুল পড়া শুরু হতে পারে, আর এই চুল পড়া বেশ কয়েক মাস ধরে চলমান থাকতে পারে। এছাড়া অনেকের প্রেগনেন্সির সময়কার স্ট্রেচ মার্ক ডেলিভারির পর প্রকটভাবে দৃশ্যমান হয়, অর্থাৎ শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ডোরাকাটা দাগ, পেটের মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের দাগ অর্থাৎ স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে। পেটে, উরুতে, স্তনে স্ট্রেচ মার্ক বেশ পরিষ্কার বোঝা যায়। স্ট্রেচ মার্ক না থাকলেও ডেলিভারির পর পেটের চামড়ায় একটা শিথিল ভাব চলে আসে। তবে কিছুদিন পর দাগ, যেমন তলপেটে, নাভির নিচের দাগ যা প্রেগনেন্সিতে প্রকট ছিল, আস্তে আস্তে মিলিয়ে যায়। স্ট্রেচ মার্ক থাকলে তা কালো বা লাল ভাব ধরে আস্তে আস্তে ধীরে ধীরে সেটি সাদা হয়ে স্বাভাবিক চর্মের আকার ধারণ করে, এটি চলে যায়। এই স্ট্রেচ মার্ক দেখে যেন মায়েরা কোনো ধরনের অপ্রীতিকর চিন্তা তাদের মাথায় না আসে, এটি অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিছুদিন পর এই স্ট্রেচ মার্ক এমনি এমনি চলে যায়। তাই এই বিষয়টি নিয়ে মায়েরা যেন কোনো ধরনের কোনো দুশ্চিন্তার মধ্যে না পড়েন। প্রসব পরবর্তী খাদ্য অভ্যাস। আমরা অনেক সময় বইয়ের ভাষায় প্রসব পরবর্তী মায়েদের খাবারের পূর্বের সাথে 700 ক্যালোরি যোগ করার কথা বলে থাকি, অর্থাৎ ওই সময়টাতে বাচ্চার জন্য তার পুষ্টির, শক্তির যোগান দিতে হয়। দুধের মাধ্যমে মা বাচ্চার পুষ্টির যোগান দিয়ে থাকেন। এই জন্য মায়ের স্বাভাবিক খাবারের চাইতে স্বাভাবিক যে চাহিদা থাকে, এমনি নর্মাল যে চাহিদা থাকে, তার সাথে 700 ক্যালোরি যোগ করার কথা বলা হয়। তবে মায়ের খাবারে অবশ্যই প্রসব পরবর্তী সমস্যাগুলোর সমাধানের জন্য কিছু প্রয়োজনীয় উপাদান থাকা বাঞ্ছনীয়, কিছু প্রয়োজনীয় উপাদান থাকতে হবে, কারণ এই সময়টাতে মায়ের কাছ থেকেই বাচ্চা প্রোটিন, মিনারেল, ভিটামিন ইত্যাদি দুধের মাধ্যমে পেয়ে থাকে। তাই এক্ষেত্রে মায়ের প্রয়োজন একটু বেশি বেশি নিউট্রিশন সমৃদ্ধ খাবার, যেগুলো তার শারীরিক চাহিদা মেটানোর পাশাপাশি যেন শিশুর স্বাভাবিক ও মানসিক চাহিদা মেটাতে সক্ষম হয়। এই সময়টাতে এমন কিছু সমস্যা দেখা যায় যেগুলো মা খুব সহজে সমাধান করতে পারেন, যেমন কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলার জন্য প্রচুর শাকসবজি, ফাইবার জাতীয় খাবার তিনি খেতে পারেন। দরকার প্রচুর পরিমাণে পানি। এই টাইমটাতে ওনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ এইসব প্রোটিন তার খাদ্য তালিকায় প্রতিদিন থাকতে হবে। মায়ের দৈহিক ঘাটতি অনুযায়ী এই আয়রন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মাকে খেতে হবে, তার খাদ্য তালিকায় রেগুলার রাখতে হবে। এই বিষয়গুলোর মাধ্যমে মা যেমন তার পুষ্টির চাহিদা মেটাতে পারবে এবং তার সন্তানকেও কিন্তু সুস্থ রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে যে বিষয়গুলো আলোচিত হলো, যে বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক প্রেগনেন্সির পরে কিন্তু ঘটে থাকে, খুব স্বাভাবিকভাবেই ঘটে থাকে। এই বিষয়গুলো অনেকে না জানার কারণে এই বিষয়গুলোকে অস্বাভাবিক মনে করে অনেকে চিন্তার মধ্যে পড়েন, যেন এই বিষয়টি না ঘটে, সেই জন্যই আজকের এই আলোচনা। আশা করি আপনারা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে এর সাথে রিলেটেড অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা ও শিশুর সুস্থতার জন্য শুধু মা নয়, পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদেরও কিন্তু এই ক্ষেত্রে
এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়ে মাকে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।